ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল, তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। উনি যদি ইসলাম নিয়ে এত কিছু জেনে থাকেন তাহলে কেন তার জীবনে সেটা প্রতিফলিত করছেন না? ওনাদেরও কিছু ভুল ছিল, আমারই কিছু ভুল ছিল, তো সবকিছু মিলিয়ে হয়তো বা ওনারা আমার উপর অভিমান করেছে, সেটা আমাকে বুঝাতে পারতো একদম, যে ডিরেক্ট এরকম করবে আমি ভাবিনি কখনো। আচ্ছা ওকে, শাহরুখ খান ওকে, আমরা দেখি আসলে কে। একটা ছবি তুলে তাদের হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ছবি তুলতে হয়, তো অনেকবার আসে, তো একটু কেমন জানি লাগে যে ভাই একটা ছবি তো হইছে, এত কেন? আমি হিরো আলম সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো উপর তলায় পড়বি নিচ তলায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেলিব্রিটি শো। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সবার ভীষণ পরিচিত একজন মানুষ, যিনি ফটোশুট, বিজ্ঞাপন কিংবা অভিনয় সব জায়গায় দুর্দান্ত কাজ করছেন। বর্তমান সময়ে খুবই আলোচিত একজন মডেল এবং অভিনেত্রী জেবা জান্নাত। তার সাথে আজ অনেকক্ষণ গল্প করব, জানবো তার সম্পর্কে অনেক কিছু। ওয়েলকাম, কেমন আছো? আই এম গুড, আলহামদুলিল্লাহ। শুরুটা যে ফটোশুট, সেটা কিভাবে হলো, কার মাধ্যমে হলো? আগে থেকে চেষ্টা ছিল? না, আমার কোনো চেষ্টাই ছিল না। এখানে হচ্ছে একজন ফেসবুক ফ্রেন্ড ছিল, ও বলছিল যে সালোয়ার কামিজের ফটোশুট হবে, সো আমি বলছি আচ্ছা ওকে করা যায়। দেন হুট করে প্ল্যান করা, হুট করে এসে শুট করা, দ্যাটস ইট। সালোয়ার কামিজের ফটোশুট থেকে আজ এত বড় মডেল অভিনেত্রী বনে যাওয়ার ঘটনাটা কি, গল্পটা কি? ইট ওয়াজ সো ইজি, বিকজ আমার কোনো কিছুর জন্য ট্রাই করতে হয় না, বা কোনো কিছু প্ল্যানই ছিল না। সবাই যখন বলতো যে কাজের জন্য, তখন একটা দুটো করে করতে করতে আসলে এতগুলো হয়ে গেছে। কোন কাজটা তোমাকে সব থেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে? আই থিঙ্ক স্যান্ডেল ইন আ স্যান্ডেল সোপ। এর আগে জনপ্রিয় ছিল না? ইয়া ওয়াজ, ওই যে প্রাণের সাথে অনেকগুলো কাজ হয়েছে, মিস্টার নুডলস, তারপর হচ্ছে টেস্টি ট্রিট, প্রাণ সস, প্রাণ লিচি ড্রিঙ্ক, অনেক কাজই করা হয়েছে অলরেডি। কোনো এক সময় যখন তোমার স্যান্ডেলিনার কাজটা হয়নি, আর আগেও কিন্তু একবার তুমি বেশ ভাইরাল হয়েছিলে, সম্ভবত সময়জনিত কোনো একটা কারণে, কোনো একটা টেলিভিশনের কোনো একটা জায়গায় হয়তো সময়জনিত কিছু ঘটনা ছিল, সেটার গল্পটা কি ছিল? দ্যাট টাইম আই ওয়াজ ভেরি নিউ, বিকজ আমার ক্যারিয়ার খুব কম সময়, 4 বছরের কাছাকাছি হবে আমার ক্যারিয়ার। সো ওই যে কাহিনীটা যেটা হয়েছে সেটা হচ্ছে যখন আমার মিডিয়াতে কেবল নতুন, ঠিক সেই সময়টাই। সো তখন মিডিয়ার বিষয়টা বুঝে উঠতে আমার একটু সময় লেগেছিল, আর টাইম ম্যানেজমেন্ট আমি ছোট থেকেই খুব বাজে। সো সবকিছু মিলে একটু মানে খুব আলোচনা হয়েছিল এটা নিয়ে। তোমার কাছে মনে হয়েছিল আচ্ছা একটা টাইম দিয়েছে, গেলেই হয়েছে, যাচ্ছি আস্তে আস্তে, কারণ মনে করেছো শুটিং হয়তো অন্যান্য শুটিং এর মতোই লেট হবে, সমস্যা নেই এমন কিছু, কিন্তু কেবলমাত্র দেরিতে যাওয়ার জন্য এই যে এত বড় একটা ইস্যু করা, সেটা কি যারা ইস্যু করেছিল তারা আসলে ব্যক্তিগতভাবে তোমাকে অপছন্দ করতো, আক্রোশ করেছিল এই জন্য মনে হয়, নাকি জাস্ট তারা তোমাকে ইউজ করে একটা ভিউ নেওয়ার জন্য এমনটা করেছিল? না, এটা ভিউ নেওয়ার জন্য না, আমার তাদের সাথে যে খারাপ সম্পর্ক ছিল এমনও না, আমার ফ্যামিলির মতোই ছিলাম। বাট থাকে না যে দিন শেষে তো একটা মানুষ কাজ চায়, তো কাজের জায়গাটা থেকে যখন আসলে বনিবনা হয় না, তখন আর এইরকম হয়ে যায়। সো ওনাদেরও কিছু ভুল ছিল, আমারই কিছু ভুল ছিল, তো সবকিছু মিলিয়ে হয়তো বা ওনারা আমার উপর অভিমান করেছে, সেটা আমাকে বুঝাতে পারতো একদম, যে ডিরেক্ট এরকম করবে আমি ভাবিনি কখনো। সেখান থেকে আজকের জেবা জান্নাত কি কি শিখেছে? অনেক কিছু শিখেছে আমার মনে হয়। অনেক কিছু শিখেছি বলতে, তখনকার সময়ে আমি টাইম ম্যানেজমেন্ট একদমই করতাম না। তারপরে হচ্ছে ওই যে আমি তখন মিডিয়া মানুষজনই ভালো করে চিনতাম না, লাইক ডিওপি, তারপরে ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে মানুষগুলো। আর আমি তো ছোট থেকে একা মানুষ হয়েছি, তো আমি আসলে জানতাম না যে অনেকগুলো মানুষের মধ্যে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, বিকজ বাসায় যেরকম ছিলাম আমি সব জায়গায় ওরকম ব্যবহার করতাম। পরে এগুলো অনেক কিছু শিখেছি আস্তে আস্তে। সো ইন্ট্রোভার্ট ছিলে, এখন আস্তে আস্তে এক্সট্রোভার্ট হচ্ছো। ফ্যান তোমার অনেক, একটা ভালো ফ্যান বেজ আছে তোমার, ফ্যানদের কাছ থেকে পাওয়া অদ্ভুত রিঅ্যাকশন কি? ফ্যানরা তো বিভিন্ন টাইপের হয়, কেউ কেউ থাকে যে ফ্যান মিন্স ইউ আর টকিং অ্যাবাউট হেটার্স না তো, রাইট? না না, ফ্যানরা ওই যে লাইক যে কোনো জায়গায় কোনো শুটে গেলে বা কোনো ওপেনিং এ গেলে একটা ছবি তুলে তাদের হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ছবি তুলতে হয়। সো অনেকবার আসে, তো একটু কেমন জানি লাগে যে ভাই একটা ছবি তো হইছে, এত কেন? ভাই তুমি কিন্তু খানিকটা আগের চেয়ে গায়ের রং চাপা হয়ে গেছে, খুব রোদে ঘোরাফেরা করছো নাকি? হ্যাঁ, একটু ওই যে সানব্লক তো থাকে 2 hours, আই ডিডন্ট নো দ্যাট। সো আমি ভাবছি সানব্লক সকালে ইউজ করলাম সারাদিন থেকে যাবে, তো তারপর ইচ্ছে মতো রোদে ঘুরছি বাইরে যেয়ে। তারপর দেশের ভিতরে যখন শুট থাকে তখন লাইটের তাপ আর রোদ যে, সো ফর্সা থাকার তো আর উপায় নেই। তার মানে অনেক কিছু না জানা ছিল তোমার জীবনে, আস্তে আস্তে শিখছো, এটা ভালো, আমরা সবাই আস্তে আস্তে শিখি।
এই যে আস্তে আস্তে শিখছো, অনেকে তো মনে করে যে তুমি অনেক বয়স্ক, মেবি 30 ছুঁই বা 30 পার হয়ে গেছে, এত বয়স্ক একটা মেয়ে কিছু জানে না, ব্যাপারটা কি আসলে এরকম নাকি অন্য কিছু? 30 ছুঁই এটা কে কিভাবে আমি তো জানি না, বাট আমাকে আমার বয়সের থেকে ওল্ডার দেখা যায় এটা ছোট থেকে, সো আমি এটা ফেস করছি। 30 না, 30 এর থেকে অনেক কম, 25 এর নিচে আমি ভুল না হয়ে থাকি। সো যেবার জানা 25 এরও নিচে, অর্থাৎ অনেক ছোট, বাট আমরা মনে করি ও হয়তো অনেক বড়, এবং আমরা অনেক বেশি এক্সপেকটেশনস রাখি তখন একটা মানুষের বয়সের সাথে, কিন্তু আমরা এক্সপেকটেশনস বাড়িয়ে দিই, এত বড় মানুষ এটা কেন জানবে না, ওটা কেন জানবে না। অনেক আছে যে বয়স কমেও ম্যাচুরিটি চলে আসে, অনেকের ম্যাচুরিটি দেরিতে আসে, সো আমার মনে হয় আমার ম্যাচুরিটি একটু দেরিতে আসছে। নট আ বিগ ডিল। আচ্ছা, তোমার স্টাইল বা ফ্যাশন এটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে? আমার স্টাইল সেন্স, ফ্যাশন সেন্স যে খুব বেশি একটা আছে একদমই নাই। আর আমার মনে হয় যে আমি যে কোনো জায়গায় অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আমি 5 মিনিটস 10 মিনিটসে রেডি হয়ে যাই, যেটা হাতের কাছে পাই ওটাই। একটা কমেন্টের কথা বলি, খোলামেলা পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন জেবা জান্নাত, অনেক নিউজ পোর্টালেও দেখা যায় এমন নিউজ করে, বিশেষ করে তুমি সমুদ্র পাড়ে, আমি যদি ভুল না হয়ে থাকি, কিছু ফটোশুট করেছিলে, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, অনেক আলোচনা হয়। কোনো এক অ্যাওয়ার্ড ফাংশনে তুমি বেশ ওয়ান লেগ ওপেন একটা ড্রেস পরেছিলে, সেটা নিয়েও বেশ আলোচনার ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এগুলোকে তুমি কিভাবে দেখো, বা তাদের এগেইনস্টে কি উত্তর দিতে চাও? আমি উত্তর দিতে চাই না, আমি তো পাবলিক ফিগার, রাইট? সো সবাই সবার মতামত জানাবে, এটাই স্বাভাবিক। সো আমার কাছে হচ্ছে আমার স্টাইল আমার কাছে, আমার যেটা ভালো লাগে আমি পড়ি, কে কি বললো আমি অত গায়ে লাগাই না। আমার কথা হচ্ছে আমার ফ্রিডমটা আগে আমার কাছে, সো আমি যেটা পছন্দ করবো পড়তে সেটা আমি পড়বো। একজন মডেল হতে গেলে বা অভিনয় করতে গেলে কিংবা মিডিয়াতে কাজ করতে গেলে খোলামেলা পোশাক পরার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু তোমার কাছে কি মনে হয়? না, আই ডোন্ট থিঙ্ক সো। এটা ডিপেন্ড করে ক্যারেক্টারের উপরে বা কোন সিন করছে তার উপরে। আর আমি যেগুলো করি বেশিরভাগ ড্রেসগুলো পরি যেগুলো লাইক খোলামেলা টাইপের, সো সেগুলো বেশিরভাগ দেখা যায় শুটিং এর বাইরে পরা হয়, দেশের বাইরে গেলে বেশিরভাগ পরা হয় নিজের ইচ্ছা, পার্সোনাল। আর শুটিং এ ওইভাবে যে বলা হয় যে না খোলামেলা কাপড় পরতে হবে, না হলে এরকম ঝামেলা সেরকম ঝামেলা, আমি কখনো এরকম পাই নাই। ওকে, গ্রেট। আমরা অনেক আলোচনা করব, বাট আমাদের এই আয়োজন কয়েকটি সেগমেন্টে বিভক্ত। আমাদের ফার্স্ট সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। ওকে, শিওর। দর্শক, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট গেস দ্য সেলিব্রিটিতে। গেস দ্য সেলিব্রিটি, অর্থাৎ স্ক্রিনে একজন সেলিব্রিটির ছবি আসবে, দেখে গেস করতে হবে সে কে। রেডি? সো ফার্স্ট পিকচার ফর ইউ চলে আসছে। কে? আমাকে তো হিন্ট দিতে হবে, কারণ এখনকার ড্রামার নাকি মুভির? স্ক্রিনে যিনি আছেন উনি একজন মুভি স্টার, বাংলাদেশের না। রিসেন্টাইজ অর এইজ হয়ে গেছে? তার ফ্যানদের কাছে তিনি এখনো আগের মতোই। কি অমিতাভ বচ্চন? অফকোর্স নট। না, রিসেন্টলিও কাজ করেছে, এই তো ধরো মানে আমার কাছে তো কয়েকদিনই মনে হচ্ছে, বাট বেশ কিছু মাস আগেও, হয়তো 1 বছর হয়ে গেছে, সেই মুভি জনপ্রিয় একটা মুভি এসেছিল। শাহরুখ খান? না না, আমি চিনতে পারছি না। ওকে, স্কিপ ইট। একটা নামও নিবে না? না, চিনতে পারছি না। শাহরুখ খানের নাম নিয়েছো, সেটাতে মানে বহাল থাকো। আচ্ছা, ওকে, শাহরুখ খান। ওকে, আমরা দেখি আসলে কে। এই জন্যই বলছিলাম অ্যাটলিস্ট ওখানে বহাল থাকো, বিকজ ওনার অ্যাকচুয়ালি ঠোঁট চোখ দেখলে বোঝা যায় এটা শাহরুখ খান। আমরা পরের পিকচারে চলে যাই, দেখি পরবর্তীতে কে। এটা কে? মেজাবিন। এত শিওর কিভাবে? থুতনি দেখে। ওকে, মেজাবিন চৌধুরী থুতনি অনেক আইকনিক। ওকে, লক। ওকে, আমরা দেখি। গ্রেট, এতটা মানে ডিপলি তাকে দেখা হচ্ছে না, বুঝা যায় ওই থুতনিটা আসলে আইকনিক কারণ নাই বাংলাদেশে। ওকে, পরেরটা বাংলাদেশে, আমরা তো বলিউড নিয়েও কাজ করছি। না, আমি চিনে ফেলছি ফার্স্টে দেখি, এখনো চেহারার সাথে মিল আছে অনেকটা। ওকে, আমরা পরের পিকচারে চলে যাই। পরের পিকচার, ওকে, ভিকি কৌশল। ওয়াই ভিকি? ভিকির মতোই মনে হচ্ছে। আচ্ছা, হিন্টস দাও আমাকে। ওকে, উনি এমন একজন স্টার যার নামে শেষে খান আছে। সালমান খান? না, সালমান খানের চেহারা তো এরকম না। উনি বেশ জনপ্রিয় একটা ওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন একটা সময়। চিনতে পারছি না। ওকে, আমরা দেখি কে আসলে স্ক্রিনের এই মানুষটা। এতগুলো হিন্ট দিয়েছি আমি তার সম্পর্কে। আমির খান। এক্স্যাক্টলি, মানে অনেক হিন্ট দিয়েছি আমি তার সম্পর্কে। ওকে, পরেরটাতে চলে যায়, বিকজ আমি ওনার সম্পর্কে অনেক হিন্ট আমি নিজে ছোটবেলা থেকে শুনে আসছি আমার বাবার মুখে। ওকে, উনি কে? আলিয়া ভাট। ওয়াই?
চেহারা এখনো সেমই আছে ওর। ওকে, এন্ড পিঙ্কি পিঙ্কি ব্যাপারটা আছে। ওকে, আমরা দেখি এক্স্যাক্টলি। পরের ছবিতে চলে যেতে চাই। ছেলে মানুষের চেহারাগুলো চিনতে পারছে না কেন? হ্যাঁ, ছেলে মানুষ মনে হয় আপনার খুব একটা ভালো লাগে না। উনি কে? অমিতাভ বচ্চন, আমাদের দেশীয়। এখন কি নায়ক হিসেবে কাজ করছে নাকি বাবুর বয়সে? নায়ক হিসেবে কাজ করছেন। তার সিনেমায় পা লেখানোর পর থেকে এখন পর্যন্ত ফ্লপ সিনেমা আমরা দেখিনি। ফ্লপ সিনেমা নাই কে? সাকিব খান। কোনো একটা কাজের জন্য শেফ শব্দটা তার নামের সাথে যুক্ত হয়ে গেছে। উনি হচ্ছে আফরান নিশো। ওকে, আমরা দেখি এক্স্যাক্টলি। আমরা শেফ দিয়ে সবাই আপনাকে এখন চেনেন। অনেকে বলে যে বাংলাদেশের কালচারের সাথে তোমার যে ফ্যাশন সেন্স বা স্টাইল সেটা একটু আপত্তিকর, তোমার কাছেও কি সেটাই মনে হয়? আমি আসলে ওরকম চিন্তা করে দেখিনি আসলে। এটা বাংলাদেশের মানুষ বলতে পারবে, তারা যদি মনে করে আপত্তিকর তো আপত্তিকর হয়তো। তুমি বলছো যে ঠিক আছে, বাংলাদেশের মানুষ যদি বলে আপত্তিকর তাহলে আপত্তিকর। হ্যাঁ, তাহলে আপত্তিকর। আর আমি তো বাংলাদেশে এগুলো পড়ছি না, আমি যে অন্য কান্ট্রিতে যে তখন পড়ছি। ওকে, দ্যাটস আ গুড আনসার। যে আমি তো তোমার দেশে এটা পড়ছি না, আমি বাইরে যেয়ে পড়ছি, তাদের কাছে এটা আপত্তিকর না। আর যেহেতু আমার সোশ্যাল মিডিয়া আছে, আমি আপলোড করতেই পারি। ওকে, গ্রেট। মানুষ বলে বিলাসবহুল জীবনযাপন করো, এই বিলাসিতা এই শব্দটা তোমার সাথে যুক্ত হলো কেন? আমি জানি না, মানুষ ওই যে বাইরে থেকে দেখে জাজ করে, ওখান থেকেই মনে হয় তারা নামের পেছনে লাগিয়ে দিয়েছে। সো আই ডোন্ট নো। ওকে, তার মানে তুমি বিলাসবহুল জীবনযাপন করো না? আই এম ভেরি সিম্পল। ওকে, তার মানে তুমি খুব বেশি যে আর্ন করো ব্যাপারটা তেমনও না। আর্ন খুব বেশি করে না, বাট খুব খারাপও করে না। আর আমার কথা হচ্ছে যে আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু খরচ করি, তার বেশি খরচ করি না। ভালোবাসার মানুষ আছে? ভালোবাসার মানুষ কার নাই, সবারই আছে। তার জন্য সবথেকে বড় পাগলামি কি করা হয়? ফোন না ধরলে চিল্লাচিল্লি করি, এটা খুব বাজে স্বভাব। না, আমার ফোন না ধরলে যে কেউ, এটা হচ্ছে নট প্রিয় মানুষ, যে কেউ আমার ফোন না ধরলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তুমি সবার ফোন ধরো? হ্যাঁ, আমার ফোন আমার সাথে থাকলে আমি সবসময় ধরি। ওকে, আর তুমি কেউ না ধরলে কিভাবে চিল্লাচিল্লি করো? ফোন ধরো না কেন? ফোন আশেপাশে থাকে না? একটা মানুষের ফোন তো সবসময় পাশে থাকে, তো ফোন না ধরার কি আছে এখানে? চিল্লাচিল্লি এইটা আর আরাফানটা ভাবে বলি আর কি। মানে এটা তো আর পাগলামি না, খুব বড় পাগলামি। খুব বড় পাগলামি আসলে। আমি মানুষকে যে লাইক আমার সাথে যে সুইট করে না, তাকে আমার মনে হয় যে ওকে, আই শুড মুভ অন। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন একটা জিনিস খুব পপুলার ছিল যে ভালোবাসার মানুষ একটু কষ্ট দিলে হাত কেটে দিব। আমার হাত পায়ের মধ্যে কোনো জায়গায় কোনো দাগ নাই। সো ছোটবেলা থেকে নিজেকে বেশি ভালোবাসা। I love myself a lot. দেন তারপর প্রেমিক প্রেমিকা যারা থাকার থাকবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, একটা ঘটনা অনেকেই বলে, লোকমুখে প্রচারিত, বিশেষ করে তোমারই ইন্ডাস্ট্রির তোমারই অন্যান্য কলিগসরা হয়তো তোমাকে দেখেছে বা দেখেনি, অনেকেই এটা কমপ্লেন করে যে তোমার সাথে নাকি বলে ডিরেক্টরদের সম্পর্ক আছে। হ্যাঁ, আমার বেশিরভাগ ডিরেক্টরদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। সম্পর্ক ভালো, এই জন্য তারা সেটাকে প্রেমের সম্পর্ক মনে করে। প্রেমের সম্পর্ক সে যারা মনে করে তারা বলতে পারবে, বাট আমি যেখানে যে দেখি যে না, সবাই অনেক ফ্রেন্ডলি, আমার তাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়। তোমার কাছে ফ্রেন্ডলি শব্দ দ্বারা কি কি আসলে জাস্টিফাই করো, মানে কি কি করতে পারো একজন ফ্রেন্ডের সাথে তুমি? আচ্ছা, আমি হচ্ছে খুব মানুষের সাথে কম মিশতে পারি, লাইক এটা ছোট থেকে আমার প্রবলেম, কি আমার সাথে আগে কথা না বললে আমি তার সাথে কথা বলতে পারি না। সো অনেক জায়গায় থাকে না যে ডিরেক্টর বা হচ্ছে কো আর্টিস্ট আর অনেক আর্টিস্ট থাকে যে এসে আচ্ছা কথা বলবো, আমাকে ভাব দেখাচ্ছে আমি কথা বলবো না, এরকম যদি ভাবে আমি ভাবি আচ্ছা ঠিক আছে ফাইন, আমি কথা বলবো না। আর যদি মনে করে যে না, তারা এসে কথা বলছে, খুব সুন্দর ব্যবহার করছে, বা তাদের থেকে অনেক কিছু আমি শিখছি বা আমি তাদের অনেক কিছু শিখাচ্ছি, তখন আমি তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করি, যেন না আমার মনে হয় তাদের সাথে আমি মিশতে পারবো। সো আগে তোমার কথা বলতে হবে, তোমার সাথে কথা বলতে হবে, বাট আমি ফ্রেন্ডশিপের সীমাটা জানতে চাই। ফ্রেন্ডশিপের সীমা হচ্ছে যদি দেখি খুবই ভালো ফ্রেন্ড, তাহলে দেখা যায় যে আমার কখনো মন খারাপ থাকলে আমি ফোন দিয়ে শেয়ার করি, আমার না মন খারাপ লাগছে, আমার এখন কি করা উচিত। ঘুরতে যাওয়া? ঘুরতে আমার হচ্ছে ওই যে বললাম যে খুব বিলাসী লাইফ লিড করি না আমি। সো আমি যে খুব একটা ঘুরতে যাই এরকমও না, আমার কাজ থাকলে কাজ করি, মিটিং থাকলে মিটিং করি, বাকি সময় আমি বাসায় শুয়ে থাকি, টিভি দেখি, দ্যাটস ইট। ওকে, ভাইরাল হওয়ার জন্য তোমাকে যদি অপশন দেওয়া হয় উল্টাপাল্টা কি করবে? ভাইরাল আজকাল আমি হচ্ছে কোনো প্রোগ্রামে গেলে আমি ক্যামেরা থেকে আরো দূরে থাকি, কাজ আমার কাছে মনে হয় না যে যা হইছে লাইফে এনাফ, আই ডোন্ট ওয়ান্ট। ওকে, এমনি অনেক ভাইরাল হয়ে গেছো, তাহলে তোমাকে এখন বললো যে তোমাকে ভাইরাল হতেই হবে এই মুহূর্তে, কি করে ভাইরাল হবে তখন? আমার এরকম কোনো আইডিয়া মাথায় নাই কি করবো, আই ডোন্ট নো। ধরো তোমার সামনে অনেকগুলো ক্যামেরা এসেছে,
কোয়েশ্চেন্স করছে কোনো কিছু, তোমার কিছু একটা বলতে হবে টু গেট দ্য অ্যাটেনশন, কি বলবো? আমার কিছু করতে হবে না, আমার মনে হয় আমার ফেসই যথেষ্ট। ওকে ওকে, সুপার কনফিডেন্ট। যাক, আমরা তাহলে আরেকটা গেম সেগমেন্টে চলে যাই, যেহেতু এত বেশি এখন তোমার ভিতরে কনফিডেন্স দেখছি, গেম সেগমেন্টে কনফিডেন্সটা একটু বুস্ট আপ হোক। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি এখন আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার বেশ ইন্টারেস্টিং, ঝটপট প্রশ্নও বলতে হয়, উত্তরও ঝটপট বলতে হয়। তো ফার্স্ট কোয়েশ্চেন, ক্রাশ কে তোমার? আরফিন শুভ। প্রিয় অভিনেতা? আরফিন শুভ। একদিনের জন্য ছুটি পেলে কোথায় যাবে? একদিনের জন্য ছুটি পেলে কোথায় যাব? বাইরে কোনো কান্ট্রিতে। নায়িকা না হলে কি হতে? ডক্টর। ওটা তুমি এমনিও হয়ে যাবে আমার মনে হয়। শেষ দেখা সিনেমার নাম? সিনেমা, এটা ওয়েব সিরিজ ছিল। শেষ সিনেমা হচ্ছে তাণ্ডব। এক কথায় ভালোবাসা মানে কি? কেয়ার ফর ইচ আদার। কোন কমপ্লিমেন্ট শুনে লজ্জা পেয়েছো জীবনে? কোন কমপ্লিমেন্ট শুনে লজ্জা পেয়েছি? না, এরকম কিছু নাই। তুমি যদি মনে করো কখনো অতীতকে ফেরত পাওয়ার সুযোগ পাও, তাহলে তুমি কোন সময়টাতে যাবে এবং কেন যাবে? চাইল্ডহুড। ওই সময় কোনো প্যারা ছিল না, লাইফ ওয়াজ সো ইজি। এখন তোমার লাইফে অনেক প্যারা, লাইক এরকম প্রতিদিন ক্যামেরা ফেস করো, অ্যাক্টিং করো, স্টাডি করো, মানে সবকিছু এখন নিজের রেসপন্সিবিলিটি। আগে যেটা হতো যে স্টাডিও করাই দিতে পারলে আমার প্যারেন্টস, করলে করলাম, না করলে নাই, বাট এখন বুঝো যে রিয়েল লাইফে আসলে এটা হয় না, ইউ হ্যাভ টু লিভ। তোমার তো বিদেশে যাওয়ার এমনিও একটা কথা আছে পড়াশোনার জন্য, কোন দেশ বেছে নেবে এবং কেন? বাইরে যদি যাই তাহলে ব্রিটিশ কলম্বিয়া আমার পছন্দ, বাট লেটস সি আমাকে কোন কান্ট্রি সিলেক্ট করে। তুমি বলছিলে যে ছোটবেলায় বাবার পেটের উপর শুয়ে থেকে তুমি হচ্ছে ইসলামিক হিস্ট্রি গুলো শুনতে। হ্যাঁ, আমি এটাই তো বলি যে আমি ওই চাইল্ডহুডটা ব্যাক পেতে চাই। তখন ছিল কি যে বাবা আসার পরে আমি হচ্ছে আমাকে অনেক স্টোরি শোনাইতো, সো আই নো লস অ্যাবাউট ইসলাম। কমেন্ট সেকশনে এমন বেশ কিছু ছিল যে থাকে না, অনেকে অনেক কথাই বলে, বাট ম্যাক্সিমামেরই কথার জেস্টটা এরকম ছিল যে উনি যদি ইসলাম নিয়ে এত কিছু জেনে থাকেন তাহলে কেন তার জীবনে সেটা প্রতিফলিত করছেন না। অনেকে এটা সম্পর্কে অবাক হবে, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ সবাই লাইক ইসলামিক টাইপের, অ্যান্ড আমি হচ্ছে আল কোরআন প্রথম শিখি হচ্ছে যখন আই ওয়াজ ইন ক্লাস 5 দ্যাট টাইম। সো আর হিস্ট্রি সম্পর্কে আমি অনেক জানি। আমি এরকম না যে জাস্ট ইসলামিক হিস্ট্রি, আমার হিস্ট্রি বা অনেক হচ্ছে আগের স্টোরিগুলো শুনতে অনেক ভালো লাগে, সো ছোটোবেলায় এগুলো শোনা। সো আমার বেস যেটা, সেখানে যদি ইসলাম থাকে আমি একটা সময় যে ওইরকম হয়ে যাব, বাট মাঝখানের এই সময়টা আমি একটু এটাই বলবো যে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, বাট আই এম ট্রাইং টু গেট ব্যাক। তো এখন তোমার বাবা কষ্ট পায় না বা কিছু বলে না? না, এই যে কিছুদিন আগেও আমার হচ্ছে একটা সং রিলিজ পেয়েছে যেখানে লাইক আমাকে খুবই লাইক অন্যরকম লাগছিল দেখতে, সেটা নিয়ে আমাকে কিছুদিন আগে আমাকে বললো যে তুমি ড্রেস আপটা আরো ভালো করতে পারতে, বাট আমি ওই ড্রেসটা কিছুদিন আগেও পরেছিলাম, এতটা বাজে লাগে নাই। কিসের জন্য? দ্যাট টাইম আই ওয়াজ স্লিম, অ্যান্ড এই সময় হচ্ছে কিছুদিন আগে আমি একটু ওয়েট গেইন করার কারণে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ধরার কারণে আমাকে খুব বাজে লেগেছে। সো ওইখান থেকে আমি ফিল করেছি যে না, আই কুড ডু বেটার। সো এই পরের প্রশ্নে চলে যায়, তোমার মাসিক হাত খরচ কত? হাত খরচ ডিপেন্ডস, যে মাসে দেখা যায় যে বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে সে মাসে তো অনেক খরচ হয়, আবার দেখা যায় যে বাসার জিনিসপত্র অনেক কিছু চেঞ্জ করি। আমার একই রকম জিনিস দেখতে আমার আমি নিজেই কিনি। সো যখন দেখি যে না একটা জিনিসের সাথে বোর হয়ে গেছি, তখন তুমি তো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করো? ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি বলতে যেটা হয় যে আমি ছোট থেকেই আই ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেন্ট উইমেন। সো যেটা হয়েছে যে আমি বড় হওয়ার পরে আর কি, আমার ছোট থেকেই আমি কোনো কিছু আব্বুর কাছে বা আম্মুর কাছে চাইতাম না। যখন দেখতো যে কসমেটিক্স বা কোনো কিছু শেষ হয়ে গেছে, আম্মু এসে দেখে বলবে ওর এটা লাগবে। সো আমার কথা হচ্ছে আমি যে চাইবো কোনো কিছু কার থেকে, এটা আমার খুব গায়ে লাগে ছোট থেকেই। সর্বোচ্চ মাসিক খরচ কত, সর্বনিম্ন মাসিক খরচ কত? আমার গত মাসে মনে হয় 7 লাখের মতো গেছে মাসিক খরচ। তাহলে ওই মাসে ইনকাম নিশ্চয়ই আরো দ্বিগুণ। এখন অনেস্টলি যদি বলি তাহলে হচ্ছে আগের থেকে অনেক আগে, মানে লাস্ট ইয়ারেও অনেক কাজ করতাম, বাট আস্তে আস্তে এখন একটু দেশের পরিস্থিতির কারণে কাজ অনেকটা কমে গিয়েছে। বাট থাকে না যে অনেক সময় যে না চাইলেও খরচ করতে হয়, তো সেই জায়গা থেকে 7 লাখ কি সর্বোচ্চ এখন পর্যন্ত? 7 লাখ মনে হয় সর্বোচ্চ। হ্যাঁ। সর্বনিম্ন?
সর্বনিম্ন কত, যে মাসে দেখা যায় যে বাইরে যাওয়ার প্ল্যানিং নাই বা হচ্ছে ওইরকম প্ল্যানিং নাই, যে কোনো কিছুতে খরচ করছি না, জামা কাপড় কিনছি না, অনেক স্পন্সর পাচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাইস্ট কত 50-60 মতো হয়তো খরচ হয়, আর বাকিগুলো সেভিংসে চলে যায়। মানে যদি কিছু নাও করো তাও 60,000 তোমার খরচ, আর যদি বাইরে প্ল্যান থাকে বা এখন পর্যন্ত 7 লাখ তোমার হাইয়েস্ট মাসিক খরচ। ওকে, আর কতদিন বাঁচতে চাও? আমি কতদিন বাঁচতে চাই? আমি চাই যে যত তাড়াতাড়ি মরে যাওয়া যায়। Why? বিকজ লাইফ যত বড় হবে তত হচ্ছে ওই যে পাপের সংখ্যা বাড়বে, আর হচ্ছে কি বলবো যে দরকার নাই তো। লাইক যখন হচ্ছে দেখা গেল অনেক বয়স হয়ে গেল, আমার যখন বাচ্চারা থাকবে, বাচ্চারা বলবে যে আচ্ছা এত বয়স হয়ে গেছে, তখন আমি চাই না আমি কারো বিরক্তের কারণ হই। ওকে, দ্যাটস ওয়াই তুমি চাও তাড়াতাড়ি মরে যেতে। কোনো কাজ, কোনো আইকনিক কিছু বা কোনো কিছুই রেখে যেতে চাও না? আইকনিক কোথায়, লাইক মিডিয়া সেক্টর আর ইন রিয়েল লাইফ? কোনো কিছু হতে পারে, এমন কিছু যার জন্য মানুষ তোমাকে ভালোবাসবে, মনে রাখবে। মানুষ আসলে অনেক সেলফিশ, কেউ কাউকে মনে রাখে না। তুমি যতই যার জন্য ভালো কিছু করো সেও ভুলে যাবে। সো দ্যাটস ওয়াই তুমি ভালো কিছু করতেই চাও না। ভালো কিছু করতে চাও না, আমি আমার মতো আর কি। লাইক এটার জন্য মানুষ আমাকে মনে করবে, মানুষের জন্য আমি কোনো কিছু করি না। আমি যা মনে হয় যে আমার এটা করা উচিত, আমার এটা করলে ভালো লাগবে, আমি সেটা করি। ওকে, সো অনেক কথাবার্তা হচ্ছে, চলো একটা গেম সেগমেন্টে যাই। ওকে, শিওর। ভিউয়ার্স, চলে যেতে চাই আমাদের অ্যাক্টিং রাউন্ডে। সো অ্যাক্টিং রাউন্ডে দেখো, এই বোলের ভেতরে কিছু কাগজ আছে, এখান থেকে তুমি একটা কাগজ নাও, যা লেখা থাকবে সেটা তোমাকে দিন তো সবগুলোই নিতে হবে? না, সবগুলো নিতে হবে না, যে কোনো একটা। আগে একটা নাও। আমি জানি সবগুলো নিতে হবে, আমি প্রমিস সবগুলো দিব না, আই প্রমিস। ওকে ওকে ওকে। একা একাই হাসছো, আমাদেরও অ্যাক্টিং করে দেখো, আমরা একটু হাসি। আমি এই ডায়লগটা কখনো শুনিনি, বাট ইন্টারেস্টিং। ওকে, মলম হিরো আলম, আমার সাথে যাবে না এটা। আচ্ছা, আমি হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো উপর তলায়, ব্যথা পাবি নিচ তলায়। এইভাবে কেউ ডায়লগ দেয়? আমি এর থেকে আর বেটার করতে পারছি না, তুমি কি করব? পুরো ডায়লগ ডেলিভারি আর পারি না, তুমি করে দেখো না। তুমি অভিনেত্রী, আমি খুব বাজে অ্যাক্টিং করি, সেটা সবাই জানে। ওকে ওকে, ভালোভাবে এবার কাগজটা আমাকে দাও তো, কাগজটা না দেখে দাও। হ্যাঁ, ক্যামেরায় দাও। আমি হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম। এটা কি কোনো মুখস্থ পড়া ধরছি? আমি হিরো আলম, আমি হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো উপর তলায়, পড়বি নিচ তলায়। জানো, পুরো প্রিপারেশনটা সহ আপলোড দিব, মানুষ জানুক যে জানাতের অভিনয় কতটা বাজে, খুবই বাজে। ওকে, আরেকটা নাও। কি এবার প্লিজ এটা ভালোভাবে পারফর্ম করো, নাহলে সিনেমার স্বপ্নই থেকে যাবে। ও, এটা শুনছি, এটা পারবো। ওকে আচ্ছা, এটা হচ্ছে অপবিশ্বাস একটা ডায়লগ। ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল, তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। ওকে, এবার ডায়লগ দাও। ওকে, ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল, তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। আচ্ছা, ওকে, অপবিশ্বাসে তুমি বলছিলে যে তোমার আর নিব না, ডায়লগ রেখে দিতে পারো। তুমি ডায়লগে খুবই বাজে, কোনো কমপ্লিমেন্টস দিতে পারছি না, মানে 10-এ 1ও দিতে পারছি না। সো সরি। সো মুভির বলছিলে যে মুভির একটা প্ল্যান এরকম হচ্ছে, আমি যতটুকু জানি যে আসলে হচ্ছে, বিহাইন্ড দ্য সিন কিছু প্ল্যান চলছে। কে কো অ্যাক্টর কে হতে পারে? মেগাস্টার শাকিব খান? আমি তো এখনো সাইনই করি নাই, কেবল আমার সাথে কথা হয়েছে, প্ল্যানিং হয়েছে। আমি বের করে নিলাম। না না না, শাকিব খান না, অফ কোর্স না। ওকে, তাহলে কে? আমি জানি না এখনো, তার সাথে তো কথা হয় না। এখন তো নায়িকা অনেকদের সাথে কথা হবে, হিরো অনেকদের সাথে কথা হবে, তারপরে সেখান থেকে সিলেকশন হবে। তুমি প্রাইমারি সিলেকশনে আছো? I don't know and I'm thinking যে আমার কি এই সময় যা উচিত হবে নাকি উচিত হবে না, I don't know. সবাই এখন সিনেমা করতে চায়, তুমি কেন চাও না? হবে কি, সিনেমা হয়তো বছরে একটা করব, আর আমি এই সময় অনেকগুলা কাজ করতে পারতাম। সো আমার মনে হয় যে সিনেমায় যে টাকাটা আমি ইনকাম করব তার থেকে আমার এখনকার ইনকাম বেশি। সিনেমায় তোমার রেমুনারেশন তুমি এক্সপেক্ট করো কত হতে পারে? আমি এখনো প্ল্যানিং করিনি, আমি দেখছি যে ওনারা যদি আমাকে অফার করে, ওনারা কত টাকার অফার করবে তার উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নিব যে আমি মুভি করব কিনা। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইওর ফিল্ম। আমরা তোমার সিনেমা দেখতে সিনেমা হলে অবশ্যই যাব। আমি জানি না এখন করব কিনা। ওকে, আমরা যাব যদি আমরা দেখি তোমার সিনেমা হচ্ছে। সো আমরা একেবারে শেষ আয়োজনের মুহূর্তে আছি, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কি বলবে? বলো, বি পজিটিভ এন্ড কিপ লাভিং মি
and pray for my families. ওকে, সো আমরা বি পজিটিভ থাকবো, তোমাকে অনেক ভালোবাসা দিব, আসলে তোমাকে অনেক ভালোবাসা এবং শুভকামনা। থ্যাঙ্কস আজকে আমাদের এখানে এসেছো দ্য সেলিব্রিটি শোতে। উই আর সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য সেলিব্রিটি শো। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।